চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী নামিরা আহমেদ। শুভ সকাল, কেমন আছেন? আপনাদের এই অনুষ্ঠানে এসে বেশ ভালো লাগছে, আপনাকে দেখেও বেশ ভালো লাগছে। ভালো আছি সো মাচ, আমারও বেশ ভালো লাগছে আপনাকে পেয়ে। অনেক আড্ডা হবে, অনেক কথা হবে। তো শুরুতেই জানতে চাই যে মিডিয়াতে আসাটা কিভাবে হয়েছিল আপনার? মিডিয়াতে আসা ইটস এ মিরাকল। মানে আমি কখনো চিন্তাই করিনি যে আমি মিডিয়াতে আসব। এমন হয়েছে যখন আমি এইচএসসি ক্যান্ডিডেট তখন একটা সিভি ড্রপ করা হয়, আর যখন আমি ইউনিভার্সিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তখন আমার কল আসে যে আমরা এরকম প্রেজেন্টার নিচ্ছি, আপনার একটা সিভি পেয়েছি, সো আপনি অডিশনটা দিয়ে যান। তো ঝড়ে বক অডিশন দেয়া এবং সামহাও হয়েও যায়। মানে মিডিয়াটা আসলে কোনো প্রি প্ল্যানিং ছিল না যে মিডিয়াতেই কাজ করব বা এমন কিছু। আচ্ছা, এই যে মিরাকেলটা হলো জীবনে, তারপর জীবনের এখন অনুভূতিটা কেমন? যে আসলে এসে ভালো করেছেন নাকি মনে হয় যে না না আসাটাই মনে হয় ভালো হতো, কোনটি? আসলে এক একটা জায়গা, এক একটা মুহূর্তের অনুভূতি না এক এক রকম। হয়তো এই জায়গা থেকে আমি বেশ ভালো কিছু পেলাম, তখন আমার অনুভূতিটা অনেক ভালো লাগবে। কিন্তু হয়তো এটি নিয়ে এসে আমি ভালো কিছু পেলাম না, সেক্ষেত্রে আমার অনুভূতিটা মনে হবে যে আমি না গেলেও পারতাম। তো বিষয়টা এরকম। সো সব কিছু মিলিয়ে লাইফ চলছে। আচ্ছা, উপস্থাপনা দিয়ে শুরু, তারপর আপনি অভিনয়ে চলে গেছেন, এখন অভিনয় করছেন। সো অভিনয়ে যাওয়ার পিছনে কারণটা কি? অভিনয়ে যাওয়ার পেছনেও কোনো কারণ নেই, সেটিও মিরাকেল না। মিরাকল বলবো না, যেহেতু একটা সেক্টরে আমি আছি এবং যখন থেকে আমি স্ক্রিনে আমাকে দেখা গেছে তারপর থেকে টাচফুট আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সো অফার আসছে, সো আমি ওয়েট করছিলাম যে ভালো একটা অফার যদি আসে সেই অফারটাকে পিক করে যেন ভালোভাবে কাজ করতে পারি। তো সেই সুযোগটা এসেছে। এই তবে থাকে না যে অভিনয়ই করতে হবে এরকম না। আমি যেহেতু একজন উপস্থাপক এবং আমার শুরুটাই এখান থেকে, সো আমি উপস্থাপনাটা তখনও খুব এনজয় করতাম যখন আমি শুরু করেছি, এখনও বেশ এনজয় করছি। আচ্ছা, অভিনয়ের প্রথম যখন অভিনয় করেছেন, আগে তো অবশ্যই করা হয়নি, সো এই যে ক্যামেরার সামনে অভিনয় করা, কোন চরিত্রে অভিনয় করেছেন এবং সেই প্রথম দিনের স্মৃতিটা আমরা একটু জানতে চাই যে কেমন ছিল দিনটি? প্রথম দিনের স্মৃতিটা খুব ভয়াবহ ছিল আমি বলবো। হ্যাঁ, একটা হচ্ছে যে আমি অ্যাঙ্কারিং করছি, আপনি নিজে যেহেতু অ্যাঙ্কার, সো আপনি ভালো করে জানেন যে আমি আমার মতো করে সেটাকে নিয়ে যেতে পারবো, সম্পূর্ণ প্রোগ্রামটা আমার উপর ডিপেন্ড করে। আর অভিনয় ব্যাপারটা পুরোটাই স্ক্রিপ্টেড, আরেকজনের চরিত্রকে ধারণ করা এবং নিজেকে প্রচুর ভাঙতে হয়। হ্যাঁ, নিজেকে ভাঙতে হয় প্রতি মুহূর্তে এবং সেই মানুষটাকে আসলে সেই মানুষের পার্সোনালিটিটা ক্যারি করা, পূর্ণরূপে উপস্থাপন করতে হয়। ট্রুলি ভেরি ডিফিকাল্ট আমি বলবো। আচ্ছা, সো প্রথম অভিনয় কোথায় করেছেন? নাটকে? হ্যাঁ। আচ্ছা, নাটকের নাম কি ছিল এবং আপনার চরিত্র কি ছিল? আমার প্রথম অভিনয় আসলে নাটকে না, আমার অভিনয়টা হচ্ছে প্রথম ওয়েব সিরিজে, বাট লাকিলি সেটা এখনও অন এয়ার হয়নি। আর যে নাটকে আমাকে স্ক্রিনে প্রথম দেখা গেছে সেটা হচ্ছে আমার সবই তোমার এই নামের একটা নাটকে, এবং রওনক হাসান ভাই ছিলেন আমার বিপরীতে। এবং শুরুতেই হচ্ছে রওনক হাসান ভাইয়ের মতো একজন বড় মাপের অভিনেতার সাথে কাজ করা প্রধান চরিত্রে, এটা চিন্তা করাটা আমার জন্য ডেফিনেটলি একটা সৌভাগ্যের বিষয় ছিল। না, সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এমন হচ্ছিল যে আমি তার সামনে গেলেই না আমার আর কিছু মনে পড়ছে না। মানে আমি যা স্ক্রিপ্ট পড়েছিলাম সব ভুলে গেছেন, আমার আর কিছু মনে নেই এমন। সো পরবর্তীতে যখন সকাল 8টা থেকে শুটিং চলছিল 12টা পর্যন্ত, দেন 12:30 1টার দিক করে রওনক হাসান ভাই বলে, আমি মানুষ, এত ভয় পাবার কিছু নেই, তুমিও মানুষ আমিও মানুষ, আমরা কাজ করতে এসেছি, তুমি কমফোর্টেবল হয়ে যাও, তুমি মনেই করো না যে আমি রওনক, আমি ফিরোজ, এটা আমার চরিত্র, তুমি এইভাবেই নাও। তারপর মনে হয়েছে যে না, আসলে সে মানুষ। আচ্ছা, বাহ, একটু নার্ভাসনেস ছিল, আবার তারা বেশ সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট করেছে, বেশ দারুণ কি বিষয়। আপনি পড়াশোনা করছেন আইন বিভাগে, সো উপস্থাপনাও করছেন, পড়াশোনাও করছেন আইন বিভাগে, আবার অভিনয়। দেখতে গেলে উপস্থাপনার সাথে আমরা আইনটা একটু মিলে নিতে পারি, যেহেতু সেখানেও কথা বলতে হয়, এবং হ্যাঁ, অভিনয়টা একটু ডিফারেন্ট সেক্টর। তো কেমন লাগে এই সবকিছু মেইনটেইন করতে, কিভাবে করা হয়? মেইনটেইনটা আসলে আমার কাছে যেটা মনে হয়, একটা মানুষ চাইলেই সব পারে, এটা যার যার চাওয়ার উপর ডিপেন্ড করে। আমার চাওয়াটা যদি থাকে যে আমি এটা করব, সো এটা আসলে হয়েই যায়, মানে কিভাবে যেন হয়ে যায়। আর যদি আমার চাওয়াটা ঠিক না থাকে, সেক্ষেত্রে কোনো কিছুই হবে না।
মানে যতই ইজি হোক না কেন কোনো কিছু হবে না, আর যতই ডিফিকাল্ট হোক না কেন আমার চাওয়ার উপর সব কিছু ডিপেন্ড করে। সো আমি এগুলো ব্যাপারে খুব পজিটিভভাবে নেই সব কিছু, যে ঠিক আছে আমি সব কিছু মেনটেন করতে পারি। আমি যেহেতু মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কোয়ালিটি দিয়েই পাঠিয়েছে। আচ্ছা, ফ্রেন্ডসরা কিভাবে দেখে বিষয়টি, তারা কি বলে? পাত্তাই দেয় না, আগেও দিত না, এখনো পাত্তা দিচ্ছে না। আচ্ছা, মানে বিষয়টা তাদের কাছে আসলে পান্তা ভাত হয়ে গেছেন যে না আমাদের তো ঘরের মেয়ে। না, এটাই তো সবচেয়ে বড় সমস্যা, বলে না যে তুমি কিছু একটা করো, কিছু একটা করার পরও যদি রেসপন্স সেমই থাকে তাহলে লাভ কি হলো কিছু একটা করে, এমন হয়ে গেছে। আচ্ছা, নাটকের পাশাপাশি কি আমরা আপনাকে সিনেমাতে দেখতে পারবো কিনা? হয়তো পারবেন, আবার হয়তো পারবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে এই প্রত্যেকটা জায়গার আলাদা একটা ভ্যালু আছে, প্রত্যেকটা জায়গা নিজের নিজের ভাষা আছে, প্রত্যেকটা জায়গা আমার কাছে মনে হয় নিজে নিজে কথা বলতে পারে। সো আমার যদি কখনো অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে না এই মুহূর্তে আমি রেডি, সেক্ষেত্রে হয়তো করা হবে। আর যদি কখনো মনে হয় যে না আমি রেডি না, তখন করা হবে না। উপস্থাপনার ব্যাপারটা একটু আলাদা ছিল তখন। একটা এইচএসসি ক্যান্ডিডেট মেয়ে, সে হয়তো একটা সিভি জমা দিয়েছিল, হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এখন তো বিষয়টা এরকম না। এখন আস্তে আস্তে বড় হচ্ছি, মানুষ সম্পর্কে বুঝতে পারছি, আমার চারপাশের এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে পারছি আরও ভালোভাবে। সো একটু অ্যালার্ট থাকতে হয়। আচ্ছা, যেহেতু অভিনয়টাকে বেশ পছন্দ করছেন এবং সেখানে কাজ করছেন, সো নিজেকে আগামীতে কোন চরিত্রে দেখতে চান এবং দর্শকদের কাছে উপস্থাপনা করতে চান যে আমার এই চরিত্রে কাজ করার বেশ ইচ্ছে আছে? থাকে না একটা পজিটিভ ক্যারেক্টার বা নেগেটিভ ক্যারেক্টার, বা কিছু সামাজিক যে বিষয়গুলো ঘটছে আমাদের চারপাশে মেয়েদেরকে নিয়ে, খারাপ কাজ ভালো কাজ, এই সব নিয়ে কোনো প্রতিবাদীমূলক কোনো চরিত্রে আসলে অডিয়েন্সের সামনে নিজেকে উপস্থাপন করার ইচ্ছা আছে কি? আমার কাছে মনে হয় আমি অলওয়েজ প্রতিবাদী, যেটা সত্য কথা। কারণ হচ্ছে আমার যদি কোনো কিছু পছন্দ না হয়, সেটা হয়তো সামনের সিটে আপনি বসে আছেন, আমি ডিরেক্ট বলে দিব যে আমার আপনার এই জিনিসটা পছন্দ হয়নি বা এটা ভালো লাগেনি। সো আমি বাই বর্ন এরকম। হ্যাঁ, আর যদি এরকম চরিত্র পাই, সো অফকোর্স কেন করব না। তবে আমি যে চরিত্রই করি না কেন, মেক শিওর সেটা যেন দর্শকের কাছে ভালো কিছু মেসেজ যায়, এই বিষয়টা আমি খেয়াল রাখবো, এখনও রাখার চেষ্টা করি। আশা করি আগামীতেও এই ব্যাপারটা আমি সোচ্চার। আচ্ছা, এখন আমাদের মিডিয়া সেক্টরে, উপস্থাপনার সেক্টর বলি বা অভিনয়ের সেক্টর বলি, সে সেক্টরে আসলে নতুনদেরকে কতটা সুযোগ দেওয়া হচ্ছে? আপনি যেহেতু নতুন হিসেবে কাজ করছেন, ডেফিনেটলি আপনি জানেন যে হ্যাঁ আপনি সুযোগ পাচ্ছেন, কিন্তু আসলে এখানে কি সুযোগটা মেন ফ্যাক্ট হয় নাকি নিজের মেধাটাকেও কাজে লাগাতে হয়, সেটিও মেন ফ্যাক্টর? কোনটি? আমি একটা বিষয়, যেই কথাটা আমি শুরুতেই বলেছি, আমি বেশ স্ট্রেট ফরওয়ার্ড। সো আমি সেই কথাটাই বলবো, কেউ কাউকে সুযোগ করে দিতে পারে না। হ্যাঁ, সুযোগটা আপনি সিভি জমা দিয়েছেন, আপনাকে অডিশন দিতে ডেকেছে, এখন আপনি স্ক্রিনে পারফর্ম করতে পারলেন না, আপনাকে কেউ কাজে নিবে না। আপনি যদি স্ক্রিনে পারফর্ম করতে পারেন, হয়তো একটা প্রতিষ্ঠান আপনাকে ছিটকে ফেলে দিবে, কিন্তু যার ভ্যালিউ করার আপনাকে, সেই প্রতিষ্ঠান আপনাকে ভ্যালিউ করবে এবং সসম্মানে ভ্যালিউ করবে, এটা আমার কাছে মনে হয়। সো কেউ কাউকে সুযোগ করে দেয় না, সুযোগটা বলে না নিজের তৈরি করে নিতে হয়। আমার মধ্যে ক্যাপাবিলিটি যদি থাকে, হয়তো কিছু মানুষ আমাকে আটকাবে, সেটা সবাই সব জায়গা থেকে ট্রাই করে। নিশ্চয়ই আপনিও এটা ফেস করেছেন, আমি আমার জায়গা থেকে ফেস করেছি। সো সবাই যে যার মতো ট্রাই করে। আর মোরাল অফ দ্য স্টোরি, আমার নিজের কোয়ালিটি কি সেটা যদি আমি জানি, সেটা যদি আমি পারফর্ম করতে পারি, সেটা যেই সেক্টরেই হোক না কেন আমি ভালো করব, আমার মনে হয় এটা। আচ্ছা, এখন তো আমরা বেশ ট্রেন্ডি ওয়েতে আছি, আমরা বেশ ভাইরাল ওয়েতে আছি, জায়গায় জায়গায় দেখি ভাইরাল কন্টেন্ট। সো নিজেকেও ভাইরাল হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, বা ভাইরাল হতে চান কিনা? আপনি ভাইরাল বিষয়টা আসলে কিভাবে দেখেন? খুবই ইরিটেটিং, খুবই ইরিটেটিং। মানে এমনও হচ্ছে আমাদের দেশে যে কেউ একজন হাসছে একটা মন্তব্যে, সেটাও ভাইরাল হয়ে যাচ্ছে। সো সেটা ন্যাশনাল ক্রাশ হয়ে যাচ্ছে, অথচ তিনি বিগত 15 বছর বা 16 বছরে অনেক ভালো ভালো কাজ করেছে, সেটা দর্শকের চোখেই পড়ছে না, বা সেটা আলোচনা করার মতো তারা প্রয়োজন মনে করছে না আলোচনা করার। সো আমি ভাইরাল হবার পক্ষে না। আমি চাই আমার যারা দর্শক আছেন, সেটা যদি একজন দর্শকও হয়, সে আমাকে ভালো কাজের মধ্য দিয়ে চিনুক। আচ্ছা, আগামী 10-15 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চান? অনেক কিছু প্ল্যান করে রাখা মানুষ আমি না। আমি হয়তো আমার প্ল্যানিং আগামী 2 বছরের। 2 বছর আমি কি করব, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনটা শেষ হলে যদি কখনো সুযোগ হয়, হয়তো বাইরে পড়তে যাওয়ার একটা প্ল্যান আছে। এই
আচ্ছা, এখন তো কাজ নিয়েও ব্যস্ততা চলছে এবং সেই সাথে পড়াশোনা তো আছেই, অবসর সময় পাওয়া হয় কিনা, হলে কি করা হয়? অবসর সময় তো পাওয়া হয় না, বের করে নিতে হয়। সো একটু বের করার চেষ্টা করি, এবং অবসর সময় পেলে যে কাজটা আমার করা হয়, আমি বেশ ফ্যামিলি ওরিয়েন্টেড। সো হয়তো নানুর বাসায় যাওয়া হচ্ছে, না হলে দাদুর বাসার কোনো একটা প্রোগ্রামে টাইম দেওয়া হচ্ছে। আর সেটাও যদি না হয়, ফ্রেন্ডদেরকে বলতেছি বাসায় চলে আয়, একসাথে আড্ডা দেই, গল্প করি, এই। আচ্ছা, পরিবারে কারা কারা আছেন? আমার পরিবার হচ্ছে অনেকজন মানুষের পরিবার, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং আচ্ছা, করি। তাহলে তো বেশ মজা হয়, তাই না? হ্যাঁ, মজা হয়, এবং অনেক রেস্ট্রিকশন, সেটা মানতে মানতে আমি শেষ। একটা সময় হয়তো অনেকে মনে করে যে জয়েন্ট ফ্যামিলি বাহ চমৎকার, এখন আর সেই ভালো লাগাটা আর কাজ করে না, সত্যি কথা যেটা, কারণ অনেক বান্ডিংস। আচ্ছা, এই যে বাউন্ডিংসগুলো যারা পরিবার থেকে যে আসছে, এটি কি আসলে আমাদের যে প্রজন্ম, এখন তো প্রজন্মকে আসলে ধরে রাখাটা বেশ দায় হয়ে গেছে, মানে তাদেরকে ধরে রাখাটা বেশ টাফ। সো আসলে এই বাউন্ডিংটা রাখাটা কি আসলে জরুরি কিনা, নাকি তাদেরকে খুব ফ্রেন্ডলি আচরণ করে ছেড়ে দেওয়া উচিত কিনা? আপনার কাছে কি মনে হয়? ছেড়ে দেওয়া উচিত না। আমার কাছে মনে হয় বাবা মা যদি বাবা মায়ের মতো আচরণ না করে, তাহলে আসলে সন্তান হয়ে লাভ কি? মাঝে মাঝে একটু দরকার আছে, একটু দরকার আছে। যেমন আমি রাত 1টার দিকে বাসায় ফিরলাম, বাট আমার মা কখনো আমাকে যদি জিজ্ঞাসা না করে যে কেন এত দেরি হলো, তাহলে তো হলো না, এটা তো কোনো লাইফ না, আমার কাছে এটা মনে হয়। সো আমি এনজয় করি মাঝে মধ্যে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু যখন এক্সেস হয়ে যায়, সেটা আবার একটু বোর লাগে, এই। আচ্ছা, প্রেম করছেন কিনা? এই অ্যানসারটা দেয়া কি খুব নেসেসারি? অবশ্যই, আমার প্রোগ্রামে আসলে অ্যানসার দিতে হবে। না, প্রেম করছি না। আচ্ছা, বলতে পারে না আমার সাথে। পারি যে আসলে আপনি এই যে উপস্থাপনা করছেন, সেটাও আপনার একটা প্রেমের জায়গা, আমরা সেটা ধরে নিতে পারি। আচ্ছা, ঠিক আছে। কখনো এমন কোনো ইউনিক ওয়েতে প্রপোজাল পেয়েছেন কিনা? যেহেতু আপনি অভিনয় শিল্পী, ক্যামেরার সামনে আসা হয়, উপস্থাপনা করছেন, নিশ্চয়ই ফ্যান ফলোয়ার্স আছে, সেই সাথে কিছু ভালো লাগার মানুষও আছে যারা আপনাকে পছন্দ করে। এমন কোনো ইউনিক স্টাইলে কখনো প্রপোজাল পেয়েছেন কিনা, যেটা আপনাকে বেশ মুগ্ধ করেছে? মুগ্ধ করার মতো প্রপোজাল পেয়েছি, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, একজন ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে বা একজন ভালো উপস্থাপক হওয়ার ক্ষেত্রে কোন গুণাবলী থাকা সবচেয়ে বেশি জরুরি? মানুষ হবার ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে নিজের এথিক্সের বাইরে যাওয়া যাবে না, এটা আমি খুব মেনটেন করি। আর উপস্থাপক হবার ক্ষেত্রে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশনটা খুব দরকার। অনেকে মনে করে যে আমি টেলিভিশনের সামনে আসলেই কথা বলতে পারবো, বা আমি কথা বলতে পারি সেটাই হচ্ছে উপস্থাপনা। বিষয়টা এরকম না। বিকজ আমরা যারা ক্যামেরার সামনের মানুষ, তারা এই কথাটা হয়তো আপনিও আমার সাথে অ্যাগ্রি করবেন যে ক্যামেরার একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। আমরা চাইলেই হাতটা আমাদের ইচ্ছা মতো নাড়িয়ে কথা বলতে পারি না, আমরা চাইলেই আমাদের মতো করে বসতে পারি না। আমাদেরকে এই ব্যাপারগুলো খুব মেনটেন করতে হয়। আর কথা বলার ক্ষেত্রে তো অফকোর্স অনেক কিছু মেনটেন করতে হয়, আমাদের অনেক কিছু চিন্তা করে বলতে হয়। বলার আগে হয়তো কিভাবে বসবো, বসে বলবো না দাঁড়িয়ে বলবো, এটাও চিন্তা করে অনেক কিছু মেনটেন করতে হয়। আসলে যারা কাজ করে তারা তো ডেফিনেটলি জানেই, বাট আমরা সবসময় চেষ্টা করি দর্শকদেরকেই ভালো কিছু দেওয়ার। হ্যাঁ, এই চেষ্টা তো থাকবেই সব সময়। আচ্ছা, আজ এটিএন বাংলা এসেছেন, সো জানতে চাই এটিএন বাংলার কোন প্রোগ্রামগুলো ভালো লাগে, বা এটিএন বাংলা দেখতে কি দেখতে চান আগামীতে এটিএন বাংলার পর্দায়? এটিএন বাংলার চায়ের চুমুক, এই অনুষ্ঠানটা আমার বরাবরই খুব পছন্দ, এবং যে অনুষ্ঠানগুলো ভালো লাগে সেটা হচ্ছে নাচের বেশ কিছু অনুষ্ঠান যায় ঈদকে কেন্দ্র করে। হ্যাঁ, যেখানে খুব আমাদের দেশের যারা গুণী শিল্পীরা আছে, নৃত্যশিল্পী, তারা হচ্ছে পারফর্ম করে। আমি চেষ্টা করি ওই প্রোগ্রামগুলো যেন মিস না হয়ে যায়। আচ্ছা, আমি এই ব্যাপারটা খুব মেইনটেইন করার চেষ্টা করি, এবং মনোযোগ সহকারে দেখি যে কারা কারা এবছর পারফর্ম করছে বা গত বছর কারা পারফর্ম করেছে। আমার এটা ভালো লাগে, আমার মনে হয়। আচ্ছা, গুনগুন করে গান গাওয়া হয় কিনা? হ্যাঁ, গান শুনতে ভালো লাগে বেশি? গান শুনতে বেশি ভালো লাগে, গাওয়াটা কম হয়, বাট শুনতে বেশি ভালো লাগে। আমরা কি দুটো লাইন গান শুনতে পারি কিনা? আমি বাথরুম সিঙ্গার, আচ্ছা শুনতে পারবেন না, বাট হ্যাঁ আমার গান শুনতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর একটি আড্ডা হলো। বলতে বলতে আমাদের সময় শেষের দিকে, সো যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ অ্যাট ফার্স্ট আপনাকে, আপনি খুব সুন্দর করে হচ্ছে আমার পরিচয়টা দিলেন, এটা একটা ভালো লাগার জায়গা। এবং অফকোর্স এটিএন বাংলা যেহেতু আজকের এটিএন বাংলা না, অনেক পুরনো, এবং এখানের
নিত্য নতুন অনুষ্ঠান দেখেই আসলে বেড়ে ওঠা, সো ভালো লাগে। আর আজকে এখানে এসে তো আনডাউটেডলি অনেক ভালো লাগছে। এটিএন বাংলার সকল দর্শকের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং বলবো সবসময় আপনারা চোখ রাখবেন এটিএন বাংলায়। অসংখ্য ধন্যবাদ, আমার কাজটিও মনে করে দিলেন। ভালো থাকবেন সবসময়। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।